সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। কিছুদিন আগে নির্বাচন ও দুর্নীতির ইস্যুতে ব্যাংকে পোস্টার লাগায় নবগ্রাম নাগরিক সমিতি। উল্লেখ্য, 2023 সালের আগস্ট মাসে ব্যাংকের বিগত বোর্ডের মেয়াদ শেষ হয়। ফলে তারপর থেকে 6 মাসের জন্য ব্যাংকে প্রশাসক নিয়োগ হয়। তারপর ফের নতুন করে আবার একজনকে প্রশাসক নিয়োগ করে সমবায় দপ্তর। বর্তমানে স্বপন পাল প্রশাসক হিসেবে কাজ করছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রায় 1 বছর হতে চলল, কিন্তু নির্বাচন কবে হবে? তাই দ্রুত ও স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়েছেন বামপন্থী সংগঠন নাগরিক সমিতির রতনানন্দ চক্রবর্তী ও শিবপ্রসাদ চক্রবর্তী। তাদের অভিযোগ, বিগত বোর্ড গঠনের সময় কোনো নির্বাচন হয়নি, বোর্ড দখল হয়েছিল, কিন্তু এবার আমরা স্বচ্ছ নির্বাচন চাই। নাগরিক সমিতির অপর সদস্য শিব চক্রবর্তী বলেন, ব্যাংক এই 5 বছরে এ গ্রেড থেকে সি গ্রেডে পৌঁছে গেছে, অনাদায়ী ঋণের পরিমাণও বেশি। এছাড়াও তারা বিগত বোর্ডের আমলে বিভিন্ন আর্থিক দুর্নীতি সহ কর্মচারী নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে বিগত বোর্ডের চেয়ারম্যান মানস রায় বলেন, 2018 থেকে 23 সাল পর্যন্ত ব্যাংকে আমরা করোনা মহামারীর মধ্যেও কোন জায়গায় নিয়ে গেছি তা আজ নবগ্রামের যে কোনো মানুষই ব্যাংকে গেলে বুঝতে পারবেন। 2018 থেকে 23 সালের ব্যাংকের ব্যালেন্স শিট যে কেউ দেখতে পারেন। ব্যাংকে আজ এটিএম, অ্যাম্বুলেন্স, সববাহী গাড়ি থেকে এটিএমে গ্রাহকদের জলের ব্যবস্থাও রয়েছে, যা কোনো সরকারি ব্যাংকে নেই। শুধু তাই নয়, মানসবাবু আরও জানান, সমবায় ব্যাংকে আগের কর্মীদের পেনশন ছিল না, আমরা তা চালু করেছি। আগে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোঅপারেটিভ সার্ভিস কমিশন ছিল না, ফলে অনেকেই তখন কিভাবে চাকরি পেয়েছে। আমরা তো সবাইকে নয় ক্যাজুয়াল অথবা গ্রুপ ডিতে কাজ দিয়েছি, তাও দলমত নির্বিশেষে। এমনকি ব্যাংকে আগে যে ডেলি সেভিংস স্কিম চালু ছিল তা দুর্নীতির কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা তা আরও উন্নত পদ্ধতিতে ফের চালু করেছি। আর 65 বছরে ব্যাংকে আগে কখনোই ভোট বা নির্বাচন হয়নি। আমরাও চাই এবার সেই নির্বাচন হোক। ব্যাংকের প্রাক্তন প্রশাসক অজয় দে বলেন, আমি 6 মাসের জন্য এখানে এসেছিলাম, ব্যাংক ভালোই চলছে, দুর্নীতির বিষয় দেখা আমাদের কাজ নয়, ওটা সমবায় দপ্তর দেখবে। এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য দীপ্তি ভট্টাচার্য বলেন, দুর্নীতি যদি হয়ে থাকে তবে দু আমলে কী হয়েছে তার তদন্ত হোক। তিনিও দ্রুত নির্বাচন চান। সব মিলিয়ে এখন দেখার কত দ্রুত রাজ্য সমবায় দপ্তর থেকে নির্বাচনের দিন ঘোষণা করে। কারণ রাজনীতির ঊর্ধ্বে উঠে নবগ্রামের মানুষ এখন চাইছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যাংকের নতুন বোর্ড গঠন। আমরা শুনে নেব তাদের কথা একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কন্যগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। আমাদের বলবার বিষয় হচ্ছে 2018 সালে যখন বোর্ড নির্বাচন ঘোষণা করেছিল, সেই সময়তে ব্যাংক বোর্ড দখল হয়েছিল, মানে বিপক্ষ নবগ্রাম নাগরিক সমিতির পক্ষে কেউ নমিনেশন জমা দিতে দেয়নি, এরা জমা দিতে দেয়নি। 5 বছর বোর্ড চলেছে, কিন্তু আমাদের মনে হয়েছে 5 বছর ব্যাংকে আমরা একদম তথ্যভিত্তিক কথা বলতে পারি, অনেক দুর্নীতি হয়েছে সর্বক্ষেত্রে। আমরা চাইছি যে 5 বছরের মেয়াদ শেষ হয়েছে, স্পেশাল অফিসার বসিয়েছে, এআরও পাঠিয়েছে সমবায় দপ্তর থেকে, অতি সত্বর নির্বাচন করে নতুন প্রতিনিধি এবং বোর্ড গঠন করে। এবং আমরা চাই স্বচ্ছতার সাথে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা মেম্বার তারা যাতে ভোট দিতে পারে। আমরা কোনো রকম জোর জুলুম এবার মানছি না, নাগরিক সমিতির পক্ষ থেকে মানা হচ্ছে না, এটাই আমাদের বক্তব্য। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে আমাদের নির্বাচন হয়ে যাওয়ার কথা, কিন্তু এই প্রসঙ্গে আমাদের যেটা বক্তব্য
পূর্বতন বোর্ড যার ছিল সে বোর্ড এত তছরূপ করেছে, অথচ বাইরে প্রকাশ করছেন যে ব্যাংক ভীষণ ভালো চলছে, কিন্তু ফলশ্রুতি হলো একটা এ গ্রেড ব্যাংক এদের রাজত্বকালে সি গ্রেডে নেমে গেছে। আচ্ছা, এর আগের বোর্ডেও অনেক দুর্নীতি হয়েছে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। আমারই একটা আছে, যাক ওই বিষয়ে কিছু বলবো না, তো সেগুলোরও তদন্ত হোক, তাহলে তো ভালো হয়। নবগ্রামবাসী হিসাবে এটা তো আমরাও জানতে চাই। এখন বর্তমানে যিনি আছেন তার বিষয়ে যেমন বলছেন, আগের বোর্ডেরও সব কিছু জানা হোক, তাহলে তো সব কিছুই প্রকাশ হয়ে এসে যাবে। নাগরিক মঞ্চ পোস্টার ফেলেছে এখানে, নাগরিক, সামনেই নির্বাচন কোঅপারেটিভে। হ্যাঁ, নাগরিক মঞ্চ তো এর আগে, তার আগের বোর্ডেই ছিলেন, তাদেরও তো অনেক কিছু মানে ধরা পড়েছে, সেগুলোও তো আমরা কিছু জানতে পারলাম না। তো যারা ফেলেছেন তাদের উদ্দেশ্যেও বলি, এই ব্যাংকটা হলো সাধারণ মানুষের ব্যাংক। আমরা যেন সুন্দরভাবে ব্যাংক চলে এবং যে কাজগুলো সকলের তদন্ত হোক, তাহলে মনে হয় ভালো হবে। একে অপরের নামে দোষ দিয়ে নিজেদের পিঠ বাঁচাবো, ওটাও ঠিক না। যে গণতন্ত্রের সবথেকে ভালো একটা দিক হচ্ছে বাক স্বাধীনতা, এটা আমাদের অধিকার, কিন্তু আমরা আমাদের দোষেই গণতন্ত্রের সেই অধিকারটাকে নষ্ট করি। কীভাবে নষ্ট করি? আমরা গঠনমূলক সমালোচনা না করে কুৎসা, নিন্দা, অপপ্রচার করি। কাজ, আমাদের সমাজের সমস্যা এটা হচ্ছে, ধরো তুমি একটা কোনো কাজ করে গেছো, আমি গিয়ে তার থেকে একটু ভালো কাজ যদি করে থাকি, তাহলে তুমি সেটাকে মানতে পারবে না। তুমি তখন ওই ভালো কাজটাকে প্রশংসা না করে কুৎসা, নিন্দা করবে, যাতে কত খারাপ কাজ করেছি। এটা আমাদের সমাজে একটা বড় কলিযুগের একটা দিক। আমি তোমাকে বলি, ধরো এই ব্যাংকের যদি 65-70 বছরের ইতিহাস হয়, গত 5 বছর অর্থাৎ 2018 থেকে 2023 আমরা ব্যাংকটা চালিয়েছি। বাকি 65 বছর কি 64 বছর একটা নির্দিষ্ট মতাদর্শের, রাজনৈতিক মতাদর্শের মানুষটাই ব্যাংকটা চালাতেন। তারা সব ভুল করেছে কথা আমি বলবো না, নিশ্চয়ই ভালো কিছু করেছেন। এবং তাদের যেটা নিয়ম ছিল যে তাদের মতাদর্শের মানুষরাই এই ব্যাংকের গ্রাহক, মেম্বার হতে পারতেন, সদস্য হতে পারতেন। এবং শুধু যে তাদের সেক্টরই পারতেন তা না, তাদেরই একটা অংশ, এই যে তুমি নাগরিক সমিতি বললে যারা করেছে, সবাই কিন্তু সেই রাজনৈতিক মতাদর্শের মানুষরা। পরে আমাকে অনেকেই বলেছে তাদের অনেকের ফ্যামিলি মেম্বার হতে পারেনি, আমাদের আমলে মেম্বার হয়েছে। সবাইকে ওরা করতো না, ওরা নির্দিষ্ট একটা সেই শ্রেণীর মানুষকে, সেই মতাদর্শের মানুষদেরই করতো। এটা নবগ্রামের সবাই জানে, আমি নতুন করে কিছু না। কিন্তু আমরা বোর্ডে আসার পর সব ধরনের মানুষকে মেম্বার করেছি, সে বাম হোক, ডান হোক, গেরুয়া হোক, রাজনৈতিক মতাদর্শ, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে ওঠে, যাদের সমবায় দপ্তরের আইন অনুযায়ী মেম্বার হওয়ার অধিকার আছে, প্রত্যেককে মেম্বার করেছে। এবার আসে আসল পয়েন্ট। ধরো একটা প্রতিষ্ঠান, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান, দুটো দিক থাকে। একটা হচ্ছে তার আর্থিক খতিয়ান, আর্থিক মূল্যায়ন, আর্থিক প্রোগ্রেস কি হচ্ছে, ব্যালেন্স শিট। আরেকটা হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা। তোমরা জানো যে 2018 সালে আগস্ট মাসে আমরা ব্যাংকের দায়িত্ব নিয়েছি, আর 2023 আগস্ট মাস অবধি আমরা দায়িত্বে ছিলাম। তুমি 2018 সালের ব্যালেন্স শিট নাও আর 2023 ব্যালেন্স শিট নাও, তাই তোমার ডিফারেন্সটা বুঝতে পারবে। যে ডিপোজিট, ধরো আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, ডিপোজিট ছিল, আমরা যখন ব্যাংকে গেছি, দায়িত্ব নিয়েছি, সম্ভবত 61 কি 62 কি 63 কোটি টাকা, এক্স্যাক্টলি আমার মনে নেই। এবং যখন ব্যাংক ছেড়ে এসেছি তখন ডিপোজিট ছিল 85 কোটির উপরে, প্রায় 88 কোটির মতো, এক্স্যাক্টলিটা আমার মনে নেই, হয়তো 1% 2% এদিক ওদিক হতে পারে। তাহলে ডিপোজিটটা কাদের? এই এলাকার মানুষদের। মানুষ যদি সমর্থন না করতো, এই একটা ছোট্ট কোঅপারেটিভ ব্যাংকে 18টা ব্যাংক আছে, ন্যাশনালাইজড এবং প্রাইভেট ব্যাংক এই অঞ্চল মিলিয়ে 18টা আছে, সব তাবড় তাবড়, স্টেট ব্যাংক থেকে শুরু করে HDFC ব্যাংক দুটো করে আছে, অ্যাক্সিস ব্যাংক, অনেক ব্যাংক আছে, PNB। তাও একটা ছোট্ট কোঅপারেটিভ ব্যাংকে মানুষ এই 5 বছরে 25 কোটি টাকা ডিপোজিট বাড়িয়েছে। শুধু ডিপোজিট নয়, তোমার অ্যাসেট বেড়েছে, ইনভেস্টমেন্ট বেড়েছে, তোমার প্রফিট বেড়েছে। টানা আমরা কোভিড পিরিয়ড পরবর্তীকালেও 1 কোটি টাকার উপর প্রফিট করে এসেছি। তো এইগুলো কি? NPA অর্ধেক হয়েছে। আমি তোমাদের বলি, তুমি 18 সালের ব্যালেন্স শিট দেখবে, NPA সম্ভবত 37-38% ছিল। আর আমরা যখন ব্যাংক ছাড়ি তখন আমাদের NPA ছিল 18%। অ্যাকচুয়ালি আমরা 9% নামিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু কোভিডের সময় আরও কিছু ব্যাংক, লোকাল লোক লোন শোধ দিতে পারেনি। এখন কী করবো, আইনের মধ্যে থেকে সব কাজ করার চেষ্টা করেছি, উকিলের নোটিশ পাঠিয়েছি, তখন সেটা বেড়ে 18 হয়েছে। বাট 37 থেকে 9 নামিয়ে নিয়ে এসেছিলাম, পরবর্তীকালে সেটা 18 গেছে। মানে 18 হলেও আমি 50% ঘাটিয়েছি।
ইনভেস্টমেন্ট ব্যাংকের পাশে একটা বড় প্রপার্টি করে কেনা হয়েছে। তো আমার বলার বক্তব্য হচ্ছে যে সব রকম দিক দিয়ে ব্যাংকটার ভালো করার চেষ্টা করেছি। তোমরা হয়তো জানো না, ভারতবর্ষে আমার মনে হয় একমাত্র কোঅপারেটিভ ব্যাংক নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, যারা মানে এক্স স্টাফদের রিটায়ারমেন্টের পর তোমার পেনশন প্রকল্প আমরা চালু করে এসেছি। আমাদের বোর্ড 18 সালের পর যবে থেকে আমরা দায়িত্ব নিয়েছি, তারপর থেকে যারা যারা রিটায়ার করেছেন তাদের প্রত্যেককে পেনশনের ব্যবস্থা করেছি। হয়তো 50,000 60,000 পেনশন দিতে পারিনি, কিন্তু 7,000 8,000 9,000 এরকম ভাগ করে 3টে ক্যাটাগরি ভাগ করে প্রত্যেকে পেনশন পাচ্ছে। এটা আমার মনে হয় কোঅপারেটিভ ব্যাংকের ইতিহাসে এটাই প্রথম। তুমি জানো যে এটিএম খুব কম কোঅপারেটিভ ব্যাংকে পশ্চিমবঙ্গে এটিএম আছে। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের এই অঞ্চলে যত ব্যাংক আছে সব থেকে সুন্দর ভালো পরিবেশ পরিস্থিতির মধ্যে এটিএম আমাদের আছে। এবং এটাও বলছি যে একমাত্র কোঅপারেটিভ ব্যাংকের এটিএম সারা ভারতবর্ষে তোমরা ঘুরে দেখবে যে কোনো এটিএমে তোমার জলের ব্যবস্থা নেই। আমার কিন্তু অ্যাকোয়াগার্ড লাগানো আছে, আমাদের বোর্ড সেটা লাগিয়েছে, এবং ওখানে কোনো গ্রাহক টাকা তুলতে এসে তৃষ্ণার্ত হলে জল খেতে পারে। এবং রাস্তা দিয়ে যেন কোনো প্রতীক যাচ্ছে, সাধারণ মানুষ তারাও যদি গরমকালে তেষ্টা পায়, সেও গিয়ে একটা কাগজের কাপে জল নিয়ে জল খেতে পারে। তো আর ব্যাংকটার সৌন্দর্যায়ন পরিবেশ পরিস্থিতি যা করেছি, আমার মনে হয় অহংকার না করে বলছি, এটা তোমাদের সকলের এই অঞ্চলের মানুষের গর্ব হওয়া উচিত। আমাদের যে গ্রাহক তাদের গর্ব হওয়া উচিত। এই অঞ্চলে এত প্রাইভেট ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, আমি বলবো যে আমার মনে হয় দ্য বেস্ট। পরিষেবার দিক থেকে বলো, সৌন্দর্যায়নের দিক থেকে বলো, অ্যাটমসফিয়ারের দিক থেকে বলো, সব দিক থেকে। তো এই যে ব্যবস্থাগুলো করেছি, তোমরা জানো হয়তো 15 বছর আগে এখানে ডেলি সেভিংস চালু ছিল, এবং ডেলি সেভিংয়ে একটা বড় টাকা স্ক্যাম হয়েছিল। এক্স্যাক্ট আমার মনে নেই, তবে ওটা 15-20 লাখ টাকার আশপাশে, আজ থেকে 15-16 বছর আগে স্ক্যাম হয়েছিল। তো ডেলি সেভিংসটা বন্ধ হয়ে গেছিল। ডেলি সেভিংসটা আমি উন্নত প্রযুক্তির মাধ্যমে ডেলি সেভিংস চালু করে এসেছি আমরা, এবং এখন পার ডে আমার মনে হয় 70 থেকে 80,000 টাকা পার ডে ডেলি সেভিংস থেকে ব্যাংকের সেভিংস বাড়ে। এটা একটা ব্যাংকের ভালো প্রফিটের জায়গা, আর দোকানদারদের একটা সুবিধা, কারণ অনেকেই বলতো ডেলি সেভিংস চালু করো, একটা স্ক্যাম হয়েছিল বলে এতদিন চালু ছিল না। তো এই সবগুলো করেছি। তোমার অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো ধরো এর আগে ভাবনার মধ্যে ছিল না। তো করেছি, ভালো মনে হয়েছে করেছি, এলাকার মানুষের ভালো করেছি, গ্রাহকদের ভালো করার চেষ্টা করেছি। তোমরা যদি রাজনৈতিক দলগুলো ছেড়ে, রাজনৈতিক দলগুলো কুৎসা নিন্দা একে অপরকে করবে, যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই, কিন্তু তুমি যদি গ্রাহকের কাছে যাও, সদস্যদের কাছে যাও, আমার মনে হয় বেশিরভাগ মানুষই প্রশংসা করবে। কেননা এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের ব্যাংক যেভাবে করেছে, আর কোভিডের সময় তোমাদের হয়তো মনে আছে, তোমরা যেহেতু এলাকাতেই থাকো, কোভিডের সময় একটা অ্যাম্বুলেন্স কিনেছিলাম, কেন কোভিড পেশেন্টদের জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। পাওয়া গেলে তোমার 10,000 20,000 25,000 টাকা করে চার্জ নিত। তো আমাকে একজন বামপন্থী ভাই, ছোটো ভাই আমাকে বললো, মানবদা তুমি তো এত ভালো কাজ করছো, একটা অ্যাম্বুলেন্স কেন। আমি তার নামটা বলছি না। আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে পাস করে অ্যাম্বুলেন্স কিনেছি। সেই অ্যাম্বুলেন্স আমরা সব ভাই গাড়ি কিনেছি, মেম্বারদের কেউ মারা গেলে তাদের সম্মান জানানোর জন্য ফ্রি অফ কস্টে শ্মশান ঘাটে পৌঁছে দিচ্ছি। আর এতে তো টাকা লাগবে, অর্থ তো লাগবে, বিনা পয়সা তো অ্যাম্বুলেন্স আসবে না, বিনা পয়সা তো আর সব ভাই গাড়ি আসবে না। তো এইভাবে পরিষেবা মানুষের কাছে, গ্রাহকদের কাছে। স্টাফদের তুমি যদি বলো, স্টাফদের তুমি জিজ্ঞাসা করে দেখবে, স্যালারি প্রত্যেকটা স্টাফের কম বেশি, বা যাদের খুব কম ছিল তাদের তো অনেক বেড়েছে। যেমন আমি বলি যে সিও সাহেব, আমরা যখন যাই ব্যাংকে যাই, তখন সিও সাহেবের মায়না অত্যন্ত কম ছিল, কিন্তু সিও হায়েস্ট পোস্ট। আমরা যখন আসি, সিও সাহেবের তার 3 গুণ মায়না করে এসেছিলাম। ম্যানেজার থেকে বলো, কেরানি অবধি প্রত্যেকের মায়না 50%-এর ওপর বেড়েছে। এছাড়াও কতগুলো সুবিধা করে এসেছি, ইন্স্যুরেন্স করে এসেছি, 50 লাখসের ইন্স্যুরেন্স করে এসেছি, মেডিক্লেম দিয়ে এসেছি। আমার সম্ভবত 4 লাখ না 5 লাখের মেডিক্লেম করে এসেছিলাম প্রত্যেকটা স্টাফের। এছাড়া প্রচুর, ধরুন কোনো স্টাফ যদি তার ছেলে মেয়ে খুব ভালো পড়াশোনায় হয়, যদি আর্থিকভাবে কোনো দুর্বল থাকে, তাহলে তার নাম কি পড়াশোনার দায়িত্ব ব্যাংক নেবে। এই সব সামাজিক প্রেক্ষাপট, আর্থিক প্রেক্ষাপট, সব দিকটা বিচার বিবেচনা করার চেষ্টা করেছি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, ধরো আগে তোমরা জানো 2012-তে সম্ভবত কোঅপারেটিভ সার্ভিস কমিশন চালু হয়েছে। তো তখন তার আগে থেকে যত ব্যাংকের রিক্রুটমেন্ট হয়েছে তোমরা ভালো মতোই জানো, সেই নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোরাই ব্যাংকে চাকরি পেয়েছে এই কোঅপারেটিভ সার্ভিস কমিশন আগে আসা অবধি। তখন তারা যখন কাজ করছে, তাদের বেশিরভাগই এখন কেউ ম্যানেজার আছে, কেউ ডেপুটি ম্যানেজার আছে, কেউ অফিসার আছে, 70,000 80,000 টাকা বেতন পাচ্ছে। আমার তো মনে হয় আমরা যা বেতন স্ট্রাকচার করে এসেছি, আমাকে ন্যাশনালাইজড ব্যাংকের ম্যানেজার বলছিলেন যে আমাদেরও এত বেতন স্ট্রাকচার নয়। এবং আমাকে একটি প্রাইভেট ব্যাংকের ম্যানেজার এসেছিলেন, তখন ভিজিট করতে বলছেন যে আপনারা যে পিয়ন রাখেন, চা জল দেন, তাদের কীরকম স্যালারি দেন। আমি বললাম আমরা 15-16 হাজার টাকা কমে কাউকে দিই না। বলে আমরা তো 8-9 হাজার টাকায় দিই।
কারণ আমি এটা বিশ্বাস করতাম বা আমার বোর্ড এটা বিশ্বাস করতো যে একটা মানুষকে মিনিমাম ডাল ভাত খাওয়ার যদি পজিশন না করে দিই তাহলে সে শান্তিতে কাজ করতে পারবে। তো আমরা যখন রিক্রুটমেন্ট করেছি তোমার 2012 সালের পর থেকে কোঅপারেটিভ সার্ভিস কমিশন এসে যাওয়ার পর থেকে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টটা বোর্ডের পাওয়ারের বাইরে চলে গেছে। একমাত্র আমরা পারতাম কন্ট্রাকচুয়ালে নিতে, আর একমাত্র পারতাম আমরা গ্রুপ ডিতে নিতে। আমরা গ্রুপ ডিতে 2 জন স্টাফকে রিক্রুট করে এসেছি। একজন হচ্ছে নবগ্রামের একজন মানুষ, যিনি খুব ভালো মানুষ ছিলেন, ডাক্তার না হয়েও উনি ডাক্তারি করতেন, কম্পাউন্ডার ছিলেন, কিন্তু প্রচুর মানুষের উপকার করেছেন। আমি তাকে চিনতাম না, কিন্তু আমারই 2 জন বন্ধু বলে যে উনি নবগ্রামের অনেক মানুষের রাতে দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন, ওনার এখন একটু অবস্থা খারাপ, শারীরিক খারাপ, তার ছেলেটি সেভাবে কিছু করে না, একটা যদি কাজ দেওয়া হয়। তার ছেলেকে আমি কন্ট্রাকচুয়াল প্রথমে নিয়েছিলাম। পরবর্তীকালে ওই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়, আমি নামটা বলছি না, তোমরা সবাই চেনো। খুব ভালো মানুষ ছিলেন, উনি এই মুহূর্তে পৃথিবীতে নেই, ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার ছেলেকে আমি পার্মানেন্ট করে এসেছি, কিন্তু এরা এখন নিন্দা করে, কুৎসা করে, কিন্তু আমি আমার কাজটা করে এসেছি। এরকম আরও একটি মেয়েকে, খুব নিডি, তার সম্ভবত স্বামী নেই বা ছেড়ে দিয়েছে, এরকম কিছু হবে, 2টো বাচ্চা আছে, তাকেও আমরা গ্রুপ ডি স্টাফে নিয়েছিলাম। পরবর্তীকালে তার আর্থিক অবস্থার কথা জেনে বা শুনে, তার জীবন ব্যাপারগুলো জেনে শুনে আমরা বোর্ড সিদ্ধান্ত নিই, তাকে আমরা গ্রুপ ডিতে পার্মানেন্ট করে দিই। এছাড়া কন্ট্রাকচুয়ালে প্রায় 12-14 জন কাজ করছে। কেউ কিন্তু কোনো রাজনৈতিক মতাদর্শ আলাদা করে কিছু নেই, কি বাম কি ডান কি গেরুয়া সেরম ব্যাপার নেই। আগে যেমন কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আগে এই ব্যাংকে যারাই চাকরি পেয়েছে সবাই একটা নির্দিষ্ট মতাদর্শের মানুষ, কিন্তু আমরা যখন কন্ট্রাকচুয়ালে নিয়েছি সার্ভিস কমিশনের পর, আমরা কিন্তু বাম ডান গেরুয়া দেখিনি, তাদের প্রয়োজন দেখেছি, আমার ব্যাংকের প্রয়োজন দেখেছি, তাদের যোগ্যতা দেখেছি। আর একটা জিনিস আমরা দেখেছি, এটা হয়তো আজকের দিনে কেউ দেখে না, সেটা হচ্ছে তাদের পরিবারের সামাজিক দায়বদ্ধতা। যেহেতু এখানকার একটা গ্রামীণ ব্যাংক, এই অঞ্চলের মানুষ যারা সমাজের জন্য, মানুষের জন্য কিছু করেছে, তাদের পরিবার যেন কিছু বিপদের সময় তাদের পরিবারের পাশে থাকার জন্য এটা একটা আমরা প্রয়াস করেছি। এভাবে গ্রাহকদের, মেম্বারদের, স্টাফদের সার্বিক উন্নয়ন করার চেষ্টা করেছি। সবাইকে খুশি করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। এবং সরকারি যা যা নিয়মবিধি আছে সেই বিধি মেনেই সব ব্যাংক চলছে, এবং ব্যাংকে নির্বাচন সরকারি বিধি মেনেই হবে। সরকারি দপ্তর যথেষ্ট ওয়াকিবহাল আছে সেই ব্যাপারে, তার যা যা করণীয় তারা করছে। আর ব্যাংকের এবছর যে আমরা দেখেছি মার্চ মাসের শেষে ব্যাংকের কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে। আমি জানি না ছবিটা আপনাদের এখানে দেখা যাবে কি না। দেখুন, এখানে ছিল 27%, সেখান থেকে এনপিএ চলে এসছে 17%। এটা হচ্ছে সিস্টেম থেকে বেরিয়েছে। এইখানে 10% এনপিএ কমে গেছে, লাভও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে গেছে, এবং অন্যান্য অনেক পারফরমেন্স ব্যাংকের আলো বেটার হয়েছে। তো সেইগুলো নিয়ে আমাদের মানে সভ্যদের কাছে আমাদের একটা জিনিসই জানানো, যে আপনারা ব্যাংকের প্রতি যথেষ্ট আস্থা যেটুকু রেখেছিলেন এবং রাস্তাটা ভবিষ্যতেও রাখবেন, এবং আমাদের কর্মচারী এবং সভ্যরা আপনাদের সঙ্গে আমাদের সহযোগিতা করেছেন, সেই জন্যই ব্যাংকের এত ভালো রেজাল্ট এখন রয়েছে। সৃজন, খবর বাংলা নিউজ।